বলছি অতদা, আজকে কলকাতা হাইকোর্টে ইডি ভার্সেস টিএমসির মামলা ছিল, তৃণমূল কংগ্রেসের। তো সেই মামলা কি হলো? দেখুন, আজকে জাস্টিস আমাদের যিনি কলকাতা হাইকোর্টের জাস্টিস শুভ্রা ঘোষ, তার বেঞ্চে আজকে এই মামলাটা ছিল। দুটো মামলা ছিল। প্রথম মামলাটা ছিল হচ্ছে স্টেট আইপ্যাক ভার্সেস এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর দ্বিতীয় মামলাটা ছিল হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সরি, আইপ্যাক ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আপনার সেকেন্ড মামলাটা ছিল হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দুটো মামলার আছে শুনানি হলো। অলমোস্ট দুটো থেকে মামলা ফিক্স ছিল। ওই 2:15 নাগাদ শুরু হয়েছে, তখন থেকে 3:40 পর্যন্ত মামলাটা চলেছে। টোটাল 1.5 ঘন্টা মামলা চলেছে। এই মামলায় যিনি এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার হয়ে যিনি দাঁড়িয়েছিলেন একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট লেডি ডক্টর মানেকা গুরুস্বামী, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টের এস.ভি. রাজু উনি দাঁড়িয়েছিলেন। এবং এখানে আপনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের হয়ে আরও যারা ছিলেন তারা সব ছিলেন। তার মধ্যে কল্যাণ ব্যানার্জি, আরও মিস্টার গাঙ্গুলি বলে একজন ছিলেন, ওরা সব ছিলেন। আর এখানে ইডির তরফে আরেকজন আইনজীবী ত্রিবেদী বলেন, উনি ছিলেন। এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার হয়ে মিস্টার ভট্টাচার্য ছিলেন। তো এরকম মানে অনেকেই ছিলেন আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে অলমোস্ট 1.5 ঘন্টার ওপরে শুনানি চললো শুভ্রা ঘোষ, জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চে। এবং সেই শুনানিতে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। শেষে অর্ডারে শুভ্রা ঘোষ যিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম যে মামলাটা, যেটা আইপ্যাক এর মামলা হিসাবে ধরা হয়, সেই মামলাটা উনি পুরোপুরি খারিজ করে দিলেন, মানে ওটা পুরোপুরি ডিসপোজ করে দিলেন। এবং সেকেন্ড মামলাটা যেটা ইডি করেছিল, সেই মামলাটা উনি আপাতত মুলতুবি রাখলেন, অ্যাডজন করে রাখলেন। কারণ আগামী দিন সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে, সেই হিয়ারিং পর্যন্ত সেই হিয়ারিংয়ে কি হয় সেটা দেখার জন্যই তিনি ইডির মামলাটাকে আপাতত স্থগিত রাখলেন, অ্যাডজন করলেন। আমাদের ভাষায়, আইনি ভাষায় এটাকে অ্যাডজন বলা হয়, স্থগিত রাখলেন। কিন্তু আইপ্যাকে করা মামলাটা উনি পত্রপাঠ ওটাকে পুরো শোনার পর, মানে দুপক্ষকেই আর কি, যারা পিটিশনার হয়েছে তাদেরকেও শুনেছেন, যারা রেসপন্ডেন্ট হয়েছে তাদেরকেও শুনেছেন, সবাইকে শোনার পর উনি মামলাটাকে পুরোপুরি ডিসপোজ করে দিলেন। এর থেকে পুরোপুরি বোঝা যায় যে একটা হাইকোর্টের তরফ থেকে একটা চর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আজকে খেয়ে গেল এই মামলাটায়। তারা এই মামলা চলাকালীন যখন সিনিয়র কাউন্সিলররা যারা সুপ্রিম কোর্ট থেকে বাই ভার্চুয়ালি এই মামলাটায় প্রেজেন্ট ছিলেন, তাদের মামলা করতে বহুবার বাধা দেওয়া হয়েছে। আপনারা হিয়ারিংটা যদি পুরোপুরি দেখেন, দেখতে পাবেন যে তাদের বহুবার মিউট করে দেওয়া হচ্ছে, বলতে দেওয়া হচ্ছে না। তারা যখন বলছে তখন অনেকে মিলে সেখানে ক্যাওয়াস করছে, চিল্লামিল্লি করছে। যেটা আগের দিন হলো, এই মামলার এত পরিমাণ অশান্তি হয়েছিল যে মামলার চলাকালীন বিচারপতি মানে এজলাস ছেড়েই বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে সেই জিনিসটাই করা, মানে এদের মানে কি বলবো, মানে এদের তো আর কিছু নেই করার। ওই জন্য এরা কিভাবে চেষ্টা করে যে কোর্টের প্রসিডিউরটাকে বানচাল করা যায়। যেহেতু আজকে কাউকে ঢুকতে দেয়নি ভেতরে, বাইরে পুরো মানে দরজা পুরো বন্ধ করে, বাইরে থেকে পুরো বন্ধ করে, কাউকে ভেতরে না ঢুকিয়ে ভেতরে হিয়ারিং চলছিল। এরা কি করলো, এরা অনলাইনে যারা যারা অ্যাড হয়েছিল, অনেকজন মুষ্টিগতভাবে সেখানে অ্যাড হয়ে কাউকে কিছু বলতে দেবে না, আনমিউট করে যা ইচ্ছা তাই একটা ক্যাওয়াস করার চেষ্টা করেছিল। কিন্তু আমি বলবো আমাদের হাইকোর্টের যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে তাদের পেশাদারিত্ব খুবই ভালো, যার ফলে তারা সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পেরেছে। এবং মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ উনিও বলেছেন জিনিসটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা হোক। এই ধরনের মানে এই ধরনের যে কাজকর্ম চলছে আমাদের কোর্টের মধ্যে, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। সুতরাং সেটাকে কন্ট্রোল করা গেছে এবং সুষ্ঠুভাবে আজকে পুরোপুরি হিয়ারিংটা হয়েছে। এবং হিয়ারিংয়ের শেষে আজকে এই অর্ডার হয়েছে যে প্রথম মামলাটাকে ডিসপোজ হয়ে গেল, সেকেন্ড মামলাটাকে অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টে কি হিয়ারিং হয় সেটা দেখার পর আগামী দিন ডেট ফিক্সড হবে, সেই ডেটে আবার মামলাটা হবে। আচ্ছা, প্রথম মামলা নিয়ে আমার যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মামলাতে লিবার্টিও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, তারা যেতে পারবে। এই লিবার্টি দেওয়ার কি দরকার ছিল? পুরো তো রিজেক্ট করে। দেখুন, এই লিবার্টি প্রথমে তো দেওয়া হয়নি, শেষের দিকে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমাদের একজন এখানে আছেন সিনিয়র অ্যাডভোকেট, তিনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি। যে তাকে বহুবার যখন প্রশ্ন করা হচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে, তো তাকে তো কোনোভাবে নোটিশ করা হয়নি, কাকে কোনোভাবে মামলায় মানে অ্যাডেড করা হয়নি। সেখানে আপনি কার পক্ষে দাঁড়াচ্ছেন? তো উনি সেটা বলছেন না। উনি ওনার মতন করে একটা মানে ভার্বালি, যেটা উনি করে থাকেন মানে বিগত অনেক বিভিন্ন মামলায় বিভিন্ন এজলাসে, যে তিনি নিজের মতন করে একটা কিছু না কিছু বলতে থাকেন। ঠিক আছে, সেটাই উনি বলতে শুরু করে দিয়েছেন। এবং ওনার
পুরোপুরি বলা বক্তব্য শুনে, তার পুরো বক্তব্য শুনে আজকে তারপর যা যেটা মনে করলেন যে না এটাকে একটা লিবার্টি ওদেরকে দেওয়া উচিত যাতে ওরা সুপ্রিম কোর্টে এটা করতে পারে। মানে মানে কালকে যদি কেউ এরকম আসে তাতে এরকম লিবার্টি হ্যাঁ, মানে এটাই একটা ব্যাপার। মানে এটা যেহেতু সিনিয়র অ্যাডভোকেট, তিনি এতক্ষণ ধরে বললেন, তার একটা তাকে মানে তার সাবমিশনটাকে আর কি কোর্ট গ্রাহ্য করলো, মানে রেকর্ড করলো। তো সেই রেকর্ড করে সে তার পক্ষে তাদেরকে একটা ইয়ে দিল আর কি, মানে একটা কি বলে এটাকে, মানে তাদেরকে একটা সুযোগ দিল যে আপনারা চাইলে সুপ্রিম কোর্টে একটা লিবার্টি নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে, তারা বলছে যে পুরো বিষয়টা একটা ঘটাও তৃণমূলের সাথে বিজেপি। দেখুন, আজকে বিরোধী দল যারা থাকে তাদের কিছু একটা তো বলতেই হবে। সুতরাং গটাপ কেস, এই কেস, সেই কেস, এগুলো তারা এইসব বলবেই। আপনি আজকে দেখুন না, যদি আজকে তাদের এতই যদি কিছু বলার থাকতো বা এতই যদি কিছু করার থাকতো, তাহলে তারা কেন এই মামলাতে পার্টি হলো না? তারা কেন আজকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল করলো না? কেন হাইকোর্টে একটা পিটিশন ফাইল করলো না? শুধুমাত্র মুখে, প্রেসের সামনে, মিডিয়ার সামনে এই ধরনের চরম কথা বলে তো কোনো লাভ নেই। মানুষকে বিভ্রান্তি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তো কোনো লাভ নেই। আজকে আপনারা যদি সত্যিই চান যে প্রাসঙ্গিক হতে চান, মানে হিসাব মতন আমরা এইসব বললে প্রাসঙ্গিক হতে চান, তাহলে আপনারা একটা মামলা করুন না। আপনারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের মামলা করুন, মামলা করে একটা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র মিডিয়ার সামনে, প্রেসের সামনে এই ধরনের বক্তব্য বলে মানুষকে একটা বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ নেই। আজকে পুরো হিয়ারিংটাই খুব সুস্পষ্টভাবে হয়েছে এবং এর লাইভ স্ট্রিমিং অ্যাভেলেবেল আছে, যে কেউ দেখতে পারবে এটাকে ইউটিউবে গিয়ে। এবং আগামী দিন সুপ্রিম কোর্টে এই মামলা যখন হিয়ারিং হবে, আশা করি পুরো ভারতবর্ষের মানুষ এদিকে তাকিয়ে থাকবে যে এই মামলার কি অর্ডার হয়। কিন্তু সাধারণ মানুষ আজকে অনেকে বলছিল যে এই মামলার কোনো অর্ডারই হবে না, কিন্তু মামলা তো অর্ডার হয়েছে। আজকে তৃণমূলকে তো হাইকোর্ট একটা থাপ্পড় দিল, এবার তারা সুপ্রিম কোর্টে যাবে, এবার তো সুপ্রিম কোর্টে তার থাপ্পড় খাবে। যারা বলছিল যে আজকে পুরো মামলাটাই শোনা হবে না, অনেকে এরকম বলছিল যে বিচারপতি ভয় পেয়ে গেছে, আজকে এজলাসেই বসবেন না, ওদিকে মুখ্যমন্ত্রী নাকি তাকে ফোন করে বলে দিয়েছে যে তুমি আজকে এজলাসে বসলে তোমার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এটা তো অনেক কথা এই বিরোধী দল যারা আছে, কংগ্রেস, সিপিএম, তারা বলছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। বিচারপতি তার ঠিক সময়তেই এজলাসে বসলেন এবং পুরো হিয়ারিংটা শুনলেন, তারপরে তার যে অর্ডারটা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারটা পাস করার তিনি সেটা পাস করলেন। কিন্তু ইডি আজকে কলকাতা হাইকোর্টে শুনানিটা করলেন না কেন? মানে কোথায় কোথায় আটকাচ্ছিল? আপনি তো কালকে বললেন। দেখুন, আজকে কোনো ব্যাপার নেই। ইডি যিনি আজকে কাউন্সিল এসবি রাজু, উনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, উনি যথেষ্ট মানে বুদ্ধিমান মানুষ। উনি জানেন যে হাইকোর্টে এই কেসের অর্ডার করতে খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার হবে, যার ফলে তিনি সুপ্রিম কোর্টে গেলেন। কারণ সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে অর্ডার পাওয়াটা খুব একটা মানে কঠিন হবে না, কিন্তু যেহেতু হাইকোর্ট একটা স্টেটের কোর্ট, একটা স্টেটের একটা হাইকোর্ট, অ্যাপিল কোর্ট, এটা এখানে একটা অর্ডার পাওয়া বা একটা এখানকার সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে একটা অর্ডার পাওয়া একটা বিশাল বড় ব্যাপার। এখানে এই নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি করতে পারে, কেওয়াস তৈরি হতে পারে। এই জিনিসগুলো যারা কাউন্সিল তারা জানে। কিন্তু অতটা সাধারণ মানুষ বলছে যে আরজিকর কাণ্ড যেভাবে সুপ্রিম কোর্ট সুমোটো করে নিয়েছিল, তাতে করে মামলাটাকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক সেরকম হবে না তো? কখনোই সেরকম হবে না। আপনারা ধৈর্য ধরুন না, আগামী দিন সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, দেখি সুপ্রিম কোর্টে কি হিয়ারিং হয়। আপনারা আজকে যেমন সবাই দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের হিয়ারিং নিশ্চয়ই সবাই দেখতে পাবে, সবাই জানবে কি হয় হিয়ারিং হচ্ছে। বাংলার মানুষ বলছে আর কত ধৈর্য? বাংলার মানুষ ধৈর্য 34 বছর ধরে ধরেছে। এই 2010 সাল থেকে আজকে 2026 সাল, 25 বছর 15 বছর ধরে ধৈর্য ধরে আছে। বাংলার মানুষ বরাবরই ধৈর্যশীল মানুষ। বাংলার মানুষ ওই মুখে যাই বলুন না কেন, তারা সব বরাবরই ধৈর্য ধরে থাকে। কোনো সরকার এখানে এলে তাকে সঙ্গে সঙ্গে উৎখাত করতে পারে না, তাকে একটা টাইম লিমিট পর্যন্ত আগে এখানে বাংলা মানুষ রেখে দেয়। এটা বাংলার মানুষ নিজেরাও জানে। সুতরাং এই ধরনের কথা বলে লাভ নেই। আজকে হিয়ারিংটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং খুব ভালো অর্ডার হয়েছে। আগামী দিন সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং আছে এবং আমি বলবো প্রত্যেকটা মানুষকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে, হিয়ারিংটা শুনতে, এবং আশা করি অবশ্যই সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই যে মামলার যে আসল যারা দোষী, যারা সত্যিকারে এরকম এই কাজকর্ম করেছে যেটা পুরোপুরি সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে নিশ্চয়ই দৃষ্টান্তমূলক একটা রায় সুপ্রিম কোর্ট দেবে। আমাদের সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ ভরসা, দেশের সর্বোচ্চ আদালতের পূর্ণ ভরসা। আজকে হাইকোর্টের ওপর সবাই আশা করেছিল যে একটা ভালো কিছু রায় দেবে। দেখুন, হাইকোর্টে একটা সিঙ্গেল বেঞ্চে মামলাটা হচ্ছে, এটার পরে হয়তো ডিভিশন বেঞ্চ যাবে কিংবা এরপর সুপ্রিম কোর্টে এই মামলাটা হবে। তো একটা রায় তো ওইভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া যায় না। সবে একদিন আজকে হিয়ারিং হচ্ছে, আগে কোনো মন্তব্য, এর আগের দিন তো হিয়ারিং হতেই দিল না, কোনো মন্তব্য তো আসেনি আজকে। সেটাই তো, সেই দেখা যাক এবার কি হয়। এবারে আগামী সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হবে তখন বোঝা যাবে কি হবে না হবে। ঠিক আছে, আমি বলবো সবাইকে সেদিকে তাকিয়ে থাকতে। সুপ্রিম কোর্টে কি আশা করছেন? সুপ্রিম কোর্টে আশা করছি নিশ্চয়ই সুপ্রিম কোর্টে মানে যে বললাম তো, যারা সত্যিকার দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই রায় দেবে। আচ্ছা, অনেকে বলছে কালকে নাকি শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে এসেছিল 8টা নাগাদ, মানে হাইকোর্টের পাশে একটি চেম্বারে।
এখানে কি কোনো সেটিং ব্যাপার আছে? না, আমার সে ব্যাপারে জানা নেই। দেখুন, শুভেন্দু অধিকারী কোথায় যাবে, সুকান্ত মজুমদার কোথায় যাবে, দিলীপ ঘোষ কোথায় যাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কি করে জানবো সে তারা কোথায় যাবে না যাবে? আমার এখানে কোনো আমার এই ব্যাপারে কোনো নলেজ নেই, আমি বলতে পারবো না। আমি কোর্টের ব্যাপারে আপনি জিজ্ঞেস করলেন, আমি কোর্ট যে পুরো লাইভ হিয়ারিংটা আজকে পুরো দেখেছি অনলাইনে। আমি আচ্ছা, আপনি একজন আইনজীবী হিসাবে বলুন, আপনি স্যাটিসফাই আজকে যে যা হয়েছে কলকাতা হাইকোর্টের ভেতরে? হ্যাঁ, আপনি স্যাটিসফাই? দেখুন, আমার স্যাটিসফ্যাকশনের কোনো ব্যাপারই নেই। আমি মামলার পার্টিও নই, আমি মামলার পিটিশনার নই, রেসপন্ডেন্টের অ্যাডভোকেট নই। একজন আমি আইনজীবী হিসাবে বলবো যে হাইকোর্ট পুরো ম্যাটারটা শুনেছে এবং তার যে যতটা মনে হয়েছে যে অর্ডারটা করার সেটা উনি করেছেন। কোনো পক্ষে যদি সেটা নিয়ে অসন্তোষ থাকে তারা স্যার আপিল কোর্টে যাবে, অসুবিধা কি আছে? আমাদের কোর্টের জুডিশিয়ারি সিস্টেমটা তো এটাই। যদি আপনি লোয়ার কোর্টের কোনো অর্ডারে সন্তুষ্ট না হন, হাইকোর্ট যাবেন। হাইকোর্টের অর্ডারে সন্তুষ্ট না হলে আপনি সুপ্রিম কোর্টে যাবেন। এটা তো আমাদের সেই লিবার্টি, সেই ইয়ে তো আছে। কিন্তু ওর কথা, ববিদা কতবার এসছে হাইকোর্টে জানেন? তার যে লোকসভা নির্বাচনে যে আমাদের সেনাপতি মানে মুখ্যমন্ত্রীর ভাইপো যেভাবে জিতেছে, হ্যাঁ। তার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি হাইকোর্টে কম করে মানে 20 থেকে 25 বার আসা হয়ে গেছে তার। সে আসবে, মামলা এক বেঞ্চে থেকে অন্য বেঞ্চে হ্যাঁ, চলে যাচ্ছে। এই চলবে কি? সে যদি তার মামলা যদি প্রপার ইনগ্রিডিয়েন্টস না থাকে তাই করতে হবে, কি করা যাবে? আরেকটা লোকসভা চলে আসবে, দেখা যাক এবার সে তাকে আপিল কোর্টে তার মামলা করুক। আরো যদি তার মনে হচ্ছে এই কোর্টে না হচ্ছে অন্য কোর্টে যাবে, মামলা চেঞ্জ করা যাবে, অন্য কোর্টে আপিল করতে পারবে, হায়ার কোর্টে গিয়ে আপিল করতে পারবে। আইন তো আইনের মতো চলবে। আপনার মামলার ইনগ্রিডিয়েন্টস ঠিক থাকতে হবে, ফ্যাক্টস ঠিক থাকতে হবে, ইনগ্রিডিয়েন্টস ঠিক থাকতে হবে। নাহলে আপনি একটা মামলা হুম করে ইচ্ছা হলো যে আমি হাইকোর্টে গিয়ে মামলা করে দিলাম, বলবো হয় না। আপনার মামলা করতে গেলে মামলার একটা নির্দিষ্ট একটা কারণ থাকতে হয়। সেই কারণটা যদি ঠিকঠাক আপনি কোর্টের সামনে না পুলিশ করতে পারেন, আপনি মামলা এরকমই থাকবে। আপনার মামলা কোনো আপনি রায় পাবেন না, এভাবে চলবে।